আজকে আমরা ক্লাস 9 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের সিলেবাস মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট সময়ও কিন্তু দেওয়া থাকতে পারে। ওকে, এবং এই প্রশ্ন আর উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। অ্যাপের মধ্যে তোমরা পেড কোর্সের মধ্যে কিন্তু এই সমস্ত ভিডিও আর পিডিএফগুলি পেয়ে যাবে। ওকে, সেখানে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এই সব কিছু ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে অ্যাপের মধ্যে। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা দেখে নিই তোমাদের ক্লাস 9 এর ইংলিশ সাবজেক্টের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসের মধ্যে কোন কোন লেসন রয়েছে। তো প্রথম হচ্ছে লেসন 5টা রয়েছে অল সামার ইন আ ডে, এটা হচ্ছে একটি প্রোজ। এরপর হচ্ছে লেসন 6 মেল্ট দ্য মিস্ট আপন দ্য হিল, এটা হচ্ছে পোয়েট্রি বা পোয়েম। আর লেসন 7 হচ্ছে টম লুজ আর টুথ, এটা হচ্ছে প্রোজ। এবং লেসন 8 হিজ ফার্স্ট ফ্লাইট, ওকে, এটা হচ্ছে প্রোজ। তো এই 4টি লেসন তোমাদের সাধারণত সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে দেওয়া হয়ে থাকে, তবে কিছু কিছু স্কুলে কিন্তু সিলেবাসের পরিবর্তন হতে পারে, যেটা তোমরা স্কুল থেকে অবশ্যই জেনে নেবে। এরপর দেখো তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন দেওয়া থাকে। রিডিং স্কিল অর্থাৎ সিন, যে তোমাদের যে পাঠ্য বই সেখান থেকে প্যাসেজ তুলে দিয়ে প্রশ্ন করা হয়, এরকম কিন্তু 10 নম্বর থাকবে সেখান থেকে টোটাল। আর রিডিং স্কিল আনসিন থাকবে, অন্য জায়গা থেকে কোনো প্যাসেজ তুলে দিয়ে প্রশ্ন দেওয়া হয়, সেটা থাকবে টোটাল হচ্ছে 10 নম্বর। আর রাইটিং স্কিল থেকে 10 নম্বর থাকবে এবং তোমাদের গ্রামার, ঠিক আছে, আর ভোকাবুলারি সেখান থেকে থাকবে টোটাল 10 নম্বর, 6 ছেড়ে 10 নম্বর। তো এইরকম প্যাটার্নে 40 নম্বর পরীক্ষা তোমাদের নেওয়া হবে। সেকেন্ড ইউনিট টেস্টে সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট। ওকে, তো দেখো আমরা একটি কোশ্চেন পেপার এবং তার উত্তর দেখে নেব। দেখো এখানে প্রথমে রয়েছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। নিচে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, সেই প্যাসেজটিকে পড়ে প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। এই প্যাসেজটি হচ্ছে তোমাদের লেসন 5 অল সামার ইন আ ডে, সেখান থেকে তুলে দেওয়া হয়েছে। দেখো এখানে কি বলা হচ্ছে, দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, অর্থাৎ চিলড্রেন মানে কি শিশুরা সূর্যকে দেখার জন্য খুবই উদ্গ্রীব হয়ে উঠলো। ঠিক আছে, ইগার মানে হচ্ছে খুবই উদ্গ্রীব হয়ে ওঠা। দে হ্যাড বিন অন এ ভেনাস অল দেয়ার লাইফস। তো দে হ্যাড বিন অন এ ভেনাস মানে হচ্ছে শুক্র গ্রহ, অর্থাৎ তারা তাদের সারা জীবন ধরে এই শুক্র গ্রহের ওপরেই রয়েছে। ওকে, শুক্র গ্রহের ওপরেই ছিল আর কি। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out, অর্থাৎ তাদের বয়স যখন ছিল মাত্র 2 বছর তখন শেষবার সূর্য উদয় হয়েছিল। ঠিক আছে, তারপর আর কিন্তু সূর্য উদয় হয়নি। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, অর্থাৎ তারা ভুলে গিয়েছিল যে সূর্যের যে কালার এবং তার যে উত্তাপ কীরকম হয় সেই জিনিসটা তারা ভুলে গিয়েছিল, কারণ মাত্র 2 বছর তাদের বয়স ছিল যে সময়, সেই সময় একবার সূর্য উঠেছিল, তারপর কিন্তু আর সূর্য ওঠেনি। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড সিং অফ সামার অ্যান্ড দ্য সান। তো তারা কী করলো, দে প্লেড তারা খেলাধুলো করলো, ইন দ্য ইকোয়িং টানেলস মানে হচ্ছে ইকোয়িং মানে প্রতিধ্বনিত, আর টানেলস মানে সুড়ঙ্গ, প্রতিধ্বনিত সুড়ঙ্গের মধ্যে তারা খেলাধুলা করলো। অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি মানে এই যে ইকোয়িং টানেলসটা কোথায় ছিল, আন্ডারগ্রাউন্ড সিটি মানে যে ভূগর্ভস্থ যে সিটি বা শহর হয় সেখানে। অ্যান্ড সিং এবং গান গাইলো অফ সামার অ্যান্ড দ্য সান, সূর্য এবং গ্রীষ্মকালের গান গাইলো তারা। দ্য রেইন স্টপড, এরপর কী হলো, বৃষ্টিপাত থেমে গেল। ওকে, বৃষ্টি বন্ধ হয়ে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড। তো ইট ওয়াজ এটা ছিল কি, অ্যাজ ইফ মানে মনে হচ্ছিল, আর হারিকেন মানে হচ্ছে ঝড়, একটা ঝড় যেন তার শব্দ হারিয়ে ফেলেছে। তো বৃষ্টি হঠাৎ থেমে গেল, তো তখন কি সব কিছু চুপচাপ হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। তো এটাই মনে হচ্ছে কি একটা বড় ঝড় যেন তার শব্দ হারিয়েছে। দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রেমার বাট পিস, অর্থাৎ কোনো গতি এবং কম্পন ছিল না। ঠিক আছে, মোশনস মানে হচ্ছে গতি এবং ট্রেমার হচ্ছে কম্পন, বাট পিস শুধুমাত্র শান্তি ছিল। যেই বৃষ্টিটা থেমে গেল তখন সমস্ত শব্দ আওয়াজ, ঠিক আছে, কম্পন সব কিছু বন্ধ হয়ে গেল এবং সব কিছু চুপচাপ হয়ে গেল, অর্থাৎ শান্ত হয়ে গেল। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল, অর্থাৎ বিশ্বটা যেন গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল মানে চুপচাপ দাঁড়িয়ে পড়লো আর কি। ঠিক আছে, পৃথিবীটা এরকম মনে হচ্ছে, অর্থাৎ বিশ্বটা। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড। দ্য সাইলেন্স মানে কি, নীরবতা, ওয়াজ সো ইমেন্স মানে নীরবতা এতটাই বেশি হয়ে গেছিলো, মানে এতটাই চুপচাপ হয়ে গিয়েছিল সব কিছু, যে ওয়ান উড ফিল একজন অনুভব করবে কি না, অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া বা পুরো ভরাট হয়ে যাওয়া। ঠিক আছে, মনে হচ্ছিল যেন কানটা ভরাট হয়ে গেছে,
কানের মধ্যে কিছু দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম মনে হচ্ছিল আর কি। সমস্ত কিছু স্তব্ধ হয়ে গিয়েছিল আর কি বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, তো শিশুরা কী করলো, তাদের হাত তাদের কানে রাখলো। দে স্টুড অ্যাপার্ট, তারা আলাদা আলাদাভাবে দাঁড়িয়ে পড়লো। দ্য ডোর স্লিড ব্যাক, দরজাটি পিছলিয়ে খুলে গেল আর কি, ঠিক আছে, পিছলে গেল বা খুলে গেল দরজাটি। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, অর্থাৎ দ্য স্মেল অফ সাইলেন্স মানে নীরবতার যে গন্ধ, ওকে, তাদের ওয়েটিং ওয়ার্ল্ড মানে তাদের অপেক্ষার যে জগৎ সেটা তাদের কাছে চলে আসলো আর কি, ঠিক আছে। তারা যেটার জন্য তারা অপেক্ষা করেছিল সেটা তারা শেষ পর্যন্ত তাদের কাছে আসলো। দ্য সান কেম আউট, সূর্য বেরিয়ে আসলো, অর্থাৎ রোদ বেরিয়ে আসলো, ঠিক আছে, রোদ উঠলো। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, তো ইট ওয়াজ মানে ইট বলতে এখানে সূর্যের কথা বলা হচ্ছে, যেটা ছিল কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ মানে কোনো ব্রোঞ্জ, জ্বলন্ত একটা ব্রোঞ্জের মতো এর কালারটা ছিল বা রঙটা ছিল। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এবং এটা ছিল খুব বড়, লার্জ মানে হচ্ছে বড়। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, ব্লেজিং মানে হচ্ছে জ্বলছে এরকম, ঠিক আছে, ব্লু মানে হচ্ছে নীল, অর্থাৎ চারপাশের যে আকাশ সেটাকে মনে হচ্ছিল কি যেন নীল রঙে জ্বলছে এরকম আর কি। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট, জঙ্গল কি হচ্ছিল, সূর্যের আলোতে জ্বলে উঠলো, মানে সূর্যের আলোতে ঝকমক করে উঠলো আর কি এরকম। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল রাস্ট আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম, তো দ্য চিলড্রেন শিশুরা কী করলো, রিলিজড ফ্রম দেয়ার স্পেল মানে শিশুরা রিলিজ হয়ে গেল আর কি, ঠিক আছে, মানে মুক্তি পেয়ে গেলো, তাদের যে কিছু সময়ের জন্য মুক্তি পেলো। রাস্ট আউট মানে এবং তারা ছুটে বেরিয়ে পড়লো। ইয়েলিং মানে চিৎকার শুরু করলো। ইনটু দ্য সামার টাইম মানে গ্রীষ্মের সময়, অর্থাৎ সেই সময় সূর্য বেরিয়েছে বলে সেই সময়টাকে গ্রীষ্মের সময় বলা হচ্ছে, ওকে। তো সেই সময় তারা চিৎকার করতে লাগলো এবং ছোটাছুটি করতে লাগলো। তো তোমাদের যে এই পর্যন্ত কিন্তু রয়েছে এই প্যাসেজটা, ঠিক আছে, তো এটা আমরা পড়লাম। এবার দেখো এটার সম্পূর্ণ যে বাংলা অর্থ সেটা আমরা এখানে দিয়ে রেখেছি, তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু এর বাংলা অর্থগুলো লাইন বাই লাইন রয়েছে এখানে, তোমরা চাইলে এখান থেকে কিন্তু পড়ে নিতে পারো, ঠিক আছে। ভিডিওটিকে পজ করে তোমরা চাইলে কিন্তু এখান থেকে পড়ে নেবে, ওকে। সম্পূর্ণ এর বাংলা অর্থ কিন্তু দেওয়া হয়েছে, ওকে। দেখো এই পর্যন্ত কিন্তু তোমাদের রয়েছে প্যাসেজটা। তো এরপর আমরা দেখে নেব তোমাদের এই প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা কিন্তু দেখে নেব। তো প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, নাম্বার এতে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, সঠিক উত্তরের পাশে টিক করে দিতে হবে। এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। একের দাগে দেওয়া আছে দ্য স্কাই অ্যারাউন্ড দ্য সান ওয়াজ রেড গ্রিন ব্লু ইয়েলো, অর্থাৎ এখানে বলা হচ্ছে দ্য স্কাই অ্যারাউন্ড মানে চারপাশের যে আকাশ সেটা কি ছিল, দ্য স্কাই অ্যারাউন্ড দ্য সান ওয়াজ, অর্থাৎ সূর্যের চারপাশে যে আকাশটা সেটা কীরকম ছিল, ব্লু ছিল, নীল ছিল, ঠিক আছে। তো আমরা সঠিক উত্তর আমাদের অপশান সি এটা হবে, ওকে, ব্লু। এরপর 2 নম্বর হচ্ছে ওয়েন দ্য সান লাস্ট কেম আউট দ্য এজ অফ দোজ চিলড্রেন ওয়াজ 2 years 3 years 4 years or 5 years, তো লাস্ট টাইম যখন সূর্য বেরিয়েছিল তখন এই বাচ্চাদের বা শিশুদের বয়স কত ছিল, 2 বছর ছিল, 2 years ছিল, তো অপশান এ এখানে সঠিক উত্তর হবে। নেক্সট হচ্ছে দেখো পরের প্রশ্ন নাম্বার বিতে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ যে গল্পটি আমরা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে এখানে এই যে শূন্যস্থানগুলো দেওয়া আছে এগুলোকে পূরণ করতে হবে। দুটি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মানে হচ্ছে 1 নম্বর করে 1 × 2 = 2। একের দাগে দেওয়া আছে দ্য চিলড্রেন প্লেড, অর্থাৎ শিশুরা খেলাধুলো করলো। তো তারপরে আমাদের যেটা রয়েছে পাঠ্য যেটা আমরা পড়লাম সেখানে সেই অংশটুকু কিন্তু আমাদের লিখতে হবে। তো কী পেয়েছিলাম তারপরে আমরা, দ্য চিলড্রেন প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড সেইং অফ সামার অ্যান্ড দ্য সান, ঠিক আছে, এই অংশটুকু রয়েছে, ঠিক আছে, যেখানে আমরা পড়লাম সেখানে তোমরা দেখলেই কিন্তু এটা পেয়ে যাবে। এরপর 2 নম্বর দাগে কী দেওয়া আছে, দে ফরগট মানে তারা ভুলে গিয়েছিল, তারা কি ভুলে গিয়েছিল, তোমরা এখানে উত্তর লিখবো দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ দ্য সান, অর্থাৎ সূর্যের যে উত্তাপ এবং সূর্যের যে রং সেটা তারা ভুলে গিয়েছিল, ঠিক আছে। তো এই অংশটা আমরা লিখব। এরপর নাম্বার সিতে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্ল্যানেট রেফার টু হেয়ার, অর্থাৎ এখানে যে গ্রহের কথা বলা হয়েছে সেই গ্রহটার নাম কি, প্রশ্নের মানে এখানে 2 নম্বর দেওয়া আছে, আমরা লিখব দ্য নেম অফ দ্য প্ল্যানেট রেফার টু হেয়ার ইজ ভেনাস, অর্থাৎ এখানে যে গ্রহের কথা বলা হয়েছে সেটা হচ্ছে শুক্র গ্রহের কথা বলা হয়েছে, ভেনাস এই গ্রহের কথা বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট 2 নম্বর দাগে রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো, তো এখানে তোমাদের একটি পোয়েম দেওয়া হয়েছে সেটাকে পড়তে হবে এবং তার নিচে যে প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর লিখতে হবে। এটা হচ্ছে লেসন 6 মেল্ট দ্য মিস্ট আপন দ্য হিল, সেখান থেকে কিন্তু এই পোয়েমটিকে দেওয়া হয়েছে। তো দেখো এই পোয়েমটা তোমাদের
এই অংশটা তুলে দেওয়া হয়েছে মিল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, ওকে, টেলিং নট অফ স্টর্মস টুমরো, নো দ্য ডে হ্যাজ ওয়েভড ইটস পিল, ওকে, স্পেন্ট ইটস স্টোর of silent sorrow. Oh, I am gone back to the days of youth. I am a child once more and neath my father's sheltering roof, okay, and near the old hall door. তো এই দুটি স্ট্যান্ডার কিন্তু তোমাদের দেওয়া হয়েছে এই লেসন 6 থেকে, ঠিক আছে, এই পোয়েমটা থেকে। এই স্ট্যান্ডার দুটির যে বাংলা অর্থ বঙ্গানুবাদ সেটা এখানে দেওয়া হয়েছে, তোমরা একবার এখান থেকে দেখে নাও। এখানে দেখো প্রথমটা কি দেওয়া আছে, মিল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, অর্থাৎ হালকা কুয়াশা পাহাড়ের ওপরে হালকা মৃদু কুয়াশা পড়েছে আর কি, সেটাই বলা হচ্ছে। টেলিং নট অফ স্টর্মস টুমরো, অর্থাৎ আগামীকাল ঝড়ের কথা বলছে না, অর্থাৎ এই যে আকাশের পাহাড়ের উপরে হালকা কুয়াশা পড়েছে এটা দেখে বোঝা যাচ্ছে কি আগামীকাল আর কোনো ঝড় হবে না, ঠিক আছে, সেটাই। নো দ্য ডে হ্যাজ ওয়েভড ইটস ফিল, না দিন তার প্রাণ ভরে কেঁদেছে, ওকে, অর্থাৎ দিনের বেলায় প্রাণ ভরে কেঁদেছে বলতে দিনের বেলা প্রচুর বৃষ্টি হয়েছে আর কি, সেটা বলা হচ্ছে। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সোরো, খালি করেছে তার সঞ্চিত নীরব ব্যথা, অর্থাৎ দিনের বেলা সমস্ত দিন ধরে বৃষ্টি হয়েছে এবং তার ব্যথা খালি করে দিয়েছে, সেটাই বলা হচ্ছে। ওকে, ও আই অ্যাম গান ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, ওকে, এখানে বলা হচ্ছে ও আমি যৌবনের দিনগুলিতে ফিরে এসেছি। আই অ্যাম আ চাইল্ড ওয়ান্স মোর, আমি আরও একবার শিশু হয়েছি, ঠিক আছে। অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ, এবং আমার বাবার আশ্রয় কেন্দ্রের ছাদের নিচে আমি আশ্রয় নিয়েছি, সেটাই শিশু যখন আমরা শিশুবেলায় থাকি আর কি, ঠিক আছে, সেটা এখানে দেওয়া বলা হচ্ছে। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং পুরানো হল ঘরের দরজার কাছে। তো এই অংশটুকু তোমাদের কিন্তু তুলে দেওয়া হয়েছে এবং এখান থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। দেখো নাম্বার এতে বলা হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট গিভেন বিলো। তো সঠিক উত্তর পাশে টি লিখতে হবে আর ভুল উত্তর পাশে এফ লিখতে হবে, ঠিক আছে। 1 × 2 = 2, দুটি প্রশ্নের জন্য 2 নম্বর এখানে দেওয়া আছে। নাম্বার এতে বলা হচ্ছে দ্য মিস্ট আপন দ্য হিল ইজ ভেরি ডেন্স, এটা বলা হচ্ছে কি দ্য মিস্ট মানে কি, মিস্ট মানে হচ্ছে কুয়াশা, ঠিক আছে। আপন দ্য হিল মানে পাহাড়ের উপরে যে কুয়াশা সেটা খুব ডেন্স মানে খুব ঘন কুয়াশা ছিল, এটা ভুল তত। পাহাড়ের উপরে কুয়াশাটা কী ছিল, মিল্ড মিস্ট, মিল্ড মানে হচ্ছে মৃদু বা হালকা কুয়াশা ছিল, তার জন্য এটা আমাদের কী হবে, এফ হবে, ভুল। নাম্বার 2 হচ্ছে ইট রেইনড হেভিলি ডিউরিং দ্য ডে, অর্থাৎ দিনের বেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, এটা সঠিক তত্ত্ব, দিনের বেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এটা এখানে বলা হয়েছে, অর্থাৎ দিনের বেলায় এই প্রচণ্ড কান্না করেছে সেটা এখানে কবিতায় বলা হয়েছে, তার মানে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো আমাদের এটা হবে সঠিক তত্ত্ব, অর্থাৎ টি লিখব। নাম্বার বিতে দেওয়া আছে নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, অর্থাৎ এই যে কবিতাটা আমরা পড়লাম এর কবিতাটার নাম এবং এর কবির কি নাম সেটা লিখতে হবে। এটা হচ্ছে আমাদের দ্য নেম অফ দ্য পোয়েম ইজ মিল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, ঠিক আছে, এই কবিতা। আর অ্যান্ড দ্য পোয়েট ইজ, এবং কবি হচ্ছেন কি, কবি হচ্ছেন এমিলি জেন ব্রন্টি, ঠিক আছে, এটা হচ্ছে এই কবিতার কবির নাম। এরপর রিডিং কম্প্রিহেনশন আনসিন, একটা আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। এখানে এই প্যাসেজটিকে পড়তে হবে এবং তার নিচের প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। তো দেখো এখানে এই প্যাসেজটিতে কি বলা হচ্ছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল ইন কলকাতা ইজ আ লার্জ মার্বেল বিল্ডিং হুইচ ওয়াজ বিল্ট বিটুইন 1906 অ্যান্ড 1921, অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে কলকাতার একটি বড় মার্বেলের বিল্ডিং, ঠিক আছে, যেটা তৈরি হয়েছিল 1906 এবং 1921 খ্রিস্টাব্দের মধ্যে। ইট ইজ ডেডিকেটেড টু দ্য মেমোরি অফ কুইন ভিক্টোরিয়া 1819 to 1902 and is now a museum and tourist destination under the Ministry of Culture, অর্থাৎ কি বলা হচ্ছে, ইট ইজ ডেডিকেটেড, এটাকে উৎসর্গ করা হয়েছিল রানী ভিক্টোরিয়া তার উদ্দেশ্যে, তার স্মৃতির উদ্দেশ্যে, ঠিক আছে, এবং এটা একটা মিউজিয়ামে পরিণত হয়েছে, ওকে, মিনিস্ট্রি অফ কালচার, ঠিক আছে, মিনিস্ট্রি অফ কালচার এর যে এর উদ্যোগ, ঠিক আছে, এর আন্ডারে, ওকে, এটা একটা মিউজিয়ামে পরিণত হয়েছে, ঠিক আছে, এবং ট্যুরিস্ট ডেস্টিনেশন, একটা ট্যুরিস্ট মানে কি দর্শনার্থীদের যে গন্তব্যস্থল সেটাতে পরিণত হয়েছে। দ্য মেমোরিয়াল লাইজ অন ময়দান বাই দ্য ব্যাঙ্ক অফ হুগলি রিভার, অর্থাৎ এই যে মেমোরিয়ালটা এই স্মৃতিসৌধটা কোথায় অবস্থিত, হুগলির নদীর তীরে ময়দানে অবস্থিত, ঠিক আছে, ময়দান হচ্ছে একটা জায়গার নাম কলকাতার। অন দ্য উইকেন্ডস লাইক স্যাটারডে অ্যান্ড সানডে, অর্থাৎ রবিবার এবং সোমবারের মতো যে ছুটির দিন থাকে সেই ছুটির দিনগুলোতে স্কুল চিলড্রেন অ্যান্ড আউটসাইডার্স ফ্লক হেয়ার ইন লার্জ নাম্বার, অর্থাৎ এই ছুটির দিনগুলোতে, ঠিক আছে, স্কুলের যে ছাত্রছাত্রী বা বাচ্চারা তারা এবং
আউটসাইডার মানে বাইরের বিভিন্ন যে লোক, ঠিক আছে, তারা এখানে কিন্তু দলে দলে এখানে এই আসে আর কি, ঠিক আছে, এই স্মৃতিসৌধটি এটাকে এই মিউজিয়ামটাকে দেখার জন্য, ঠিক আছে। ফ্লক মানে হচ্ছে দলবদ্ধভাবে আসা। সিন্স ইটস ইনসেপশন মানে হচ্ছে শুরু বা গোড়ার দিকে আর কি, ঠিক আছে। ইট ওয়াজ অলওয়েজ ইনক্রিজড হার নাম্বার অফ ভিজিটার্স ডে বাই ডে। তো সিন্স ইটস ইনক্রিপশন মানে শুরুর দিকে মানে শুরু থেকেই ইট হ্যাজ অলওয়েজ ইনক্রিজড দ্য নাম্বার অফ ভিজিটার্স ডে বাই ডে, অর্থাৎ এর যে ভিজিটার্স বা দর্শনার্থী সেটা কিন্তু দিন দিন বেড়ে চলেছে। দ্য পপুলারিটি অফ দিস মনুমেন্ট হ্যাজ মেড ইট অ্যান আইডিয়াল হটস্পট ফর ট্যুরিস্ট, অর্থাৎ এই যে মনুমেন্টটা এর যে পপুলারিটি বা জনপ্রিয়তা সেটা কী হয়েছে, হ্যাজ মেড ইট অ্যান আইডিয়াল হটস্পট ফর ট্যুরিস্ট, অর্থাৎ দর্শনার্থীদের জন্য কিন্তু এটা একটা আদর্শ হটস্পটে কিন্তু পরিণত হয়েছে, ঠিক আছে, এর জনপ্রিয়তার জন্য। এরপর দেখো দ্য মিউজিয়াম ইজ ওপেন আপ টু 5 PM। এই যে মিউজিয়ামটা এটা সন্ধ্যে 5টা পর্যন্ত কিন্তু খোলা থাকে সেটা বলা হচ্ছে। দিস ইজ আ নাইস প্লেস ফর সিটিং অ্যান্ড রিল্যাক্সিং, অর্থাৎ এই যে জায়গাটা সেটা কিন্তু বসার জন্য এবং রিল্যাক্স করার জন্য একটা খুব সুন্দর একটা জায়গা। দ্য মিউজিয়াম হ্যাজ আ লট অফ কালেকশন অফ আর্স্টওয়াইল থিংস। আর্স্টওয়াইল মানে হচ্ছে পূর্বকালীন, অর্থাৎ আগেকার দিনের বিভিন্ন জিনিসপত্র কিন্তু রয়েছে এই মিউজিয়ামে। ওকে, ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ ওয়ান অফ দ্য টপ মোস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন ইন কলকাতা টুডে, অর্থাৎ কলকাতা বর্তমানের দিনে কলকাতায় কিন্তু এই যে মিউজিয়ামটা ভিক্টোরিয়া মেমোরিয়ালটা এটা কিন্তু একটা টপ মোস্ট একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন মানে দর্শনার্থীদের জন্য একটা ভালো একটা অ্যাট্রাকশন, ঠিক আছে, রয়েছে সেটাই বলা হচ্ছে। দ্য ভিজিটার্স এক্সপ্লোরিং দ্য হিস্টোরিক্যাল প্লেসেস ইন কলকাতা মাইট ফাইন্ড ইট অ্যাট দ্য টপ অফ দেয়ার লিস্ট, অর্থাৎ যে সমস্ত ভিজিটাররা কলকাতায় ভালো ট্যুরিস্টের কোনো জায়গা যারা খুঁজছে তারা কিন্তু এই যে জায়গাটা রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল সেটা কিন্তু তাদের অনুসন্ধানের একটা ভালো একটা জায়গা হতে পারে, ঠিক আছে, সেখানে বেড়ানোর জন্য আর কি। ইট ইজ লোকেটেড অ্যাট দ্য হাব অফ দ্য সিটি। হাব মানে হচ্ছে কেন্দ্র, ঠিক আছে, বা শহরের যে কেন্দ্র সেখানে। তো এই যে মেমোরিয়ালটা, ওকে, এটা হচ্ছে এই সিটির একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। The construction of the monument was delayed by Curzon in 1905 with subsequent loss of local enthusiasm for the project and by the need for testing foundation। এখানে বলা হচ্ছে এই যে মনুমেন্টের যে কনস্ট্রাকশন বা এটার তৈরি করার যে নির্মাণ যে কাজ সেই কাজটা কিন্তু ডিলে হয়ে গিয়েছিল, অর্থাৎ দেরি হয়ে গিয়েছিল বাই কার্জন, ঠিক আছে, কার্জনের দ্বারা, ঠিক আছে। কার্জন হচ্ছে সেই সময় ব্রিটিশ কার্জন আর কি, ব্রিটিশদের যে শাসক এসেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে, ঠিক আছে, লর্ড কার্জন, তার দ্বারা এটাকে ডিলে করা হয়েছিল ইন 1905 অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে। ওকে, উইথ সাবসিকুয়েন্ট লস অফ লোকাল এনথুজিয়াজম, এবং লোকাল মানুষ যারা ছিল তাদেরও কিন্তু এতে যে উৎসাহটা কমে গিয়েছিল এটা তৈরি করাতে। ফর দ্য প্রজেক্ট অ্যান্ড বাই দ্য নিড ফর টেস্টিং ফাউন্ডেশন, এবং এটার যে ভিত সেটা টেস্ট করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল আর কি। দ্য ওয়ার্ক অফ কনস্ট্রাকশন ওয়াজ entrusted to মেসার্স মার্টিন অ্যান্ড কোম্পানি অফ কলকাতা, অর্থাৎ এই যে কনস্ট্রাকশনের কাজটা তারপরে কি করা হয়েছিল, এর দায়িত্বটা দেওয়া হয়েছিল এই মেসার্স মার্টিন অ্যান্ড কোম্পানি নামে একটা অফ কলকাতা এই যে কোম্পানি, সেই কোম্পানিকে এর দায়িত্বটা দেওয়া হয়েছিল এই বিল্ডিংটাকে তৈরি করার জন্য। দ্য ওয়ার্ক অন দ্য সুপারস্কালচার স্টার্টেড ইন 1910 অর্থাৎ 1910 খ্রিস্টাব্দে 10 সালে এর কনস্ট্রাকশনের যে কাজ সেটা শুরু হয়েছিল। বাট ইট ওয়াজ ওপেন ফর অল ইন 1921, কিন্তু এটাকে জনসাধারণের জন্য সবার জন্য খুলে দেওয়া হয়েছিল এখানে দর্শনার্থীদের জন্য 1921 খ্রিস্টাব্দে। ওয়েন ইন্ডিয়া ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট সাম মোর অ্যাডিশনস ওয়ার ডান, তো ভারতবর্ষ যখন স্বাধীন হয়ে গিয়েছিল তখন এর মধ্যে কিন্তু আরও কিছু সংযোজন করা হয়েছিল এই বিল্ডিংটার মধ্যে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, প্যাসেজটা বাংলা অনুবাদ এখানে দেওয়া আছে, সম্পূর্ণ বাংলা অনুবাদ খুব ভালোভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। চাইলে তোমরা এখান থেকে কিন্তু একবার পুরোটা পড়ে নেবে, ঠিক আছে, তাহলে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো এরপর এখান থেকে যে প্রশ্ন দেওয়া আছে দেখো, নাম্বার এতে বলা হচ্ছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দিতে বলা হচ্ছে। নাম্বার 1-এ দেওয়া আছে কুইন ভিক্টোরিয়া ডাইড ইন, কুইন ভিক্টোরিয়া মারা গিয়েছিলেন 1921, 1901, 1910, 1905। তো কুইন রানী ভিক্টোরিয়া মারা গিয়েছিলেন হচ্ছে 1901 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1901।
এরপর হচ্ছে 2 নম্বর দাগে ভিক্টোরিয়া মেমোরিয়াল ওয়াজ ওপেন ফর দ্য ফার্স্ট টাইম ফর পাবলিক ইন 1905, 1921, 1922, 1905। অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়াল এই যে স্মৃতিসৌধ এটা জনসাধারণের জন্য প্রথম অর্থাৎ পাবলিকের জন্য প্রথম খুলে দেওয়া হয়েছিল কত খ্রিস্টাব্দে? তো উত্তর হবে 1921, 1921 খ্রিস্টাব্দে। অপশন বি এরটা এখানে সঠিক উত্তর হবে। নাম্বার 3 হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ সিচুয়েটেড অ্যাট ময়দান, ধর্মতলা, পার্ক স্ট্রিট, কলেজ স্ট্রিট। অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কোথায় অবস্থিত? ময়দানে অবস্থিত। অপশন এটা সঠিক হবে। 4 নম্বর দেখা হচ্ছে দ্য মার্কেট অফ ভিক্টোরিয়া মেমোরিয়াল ওয়াজ ডিলেড বাই কুইন ভিক্টোরিয়া কার্জন। দ্য মেকিং অফ দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল ওয়াজ ডিলেড বাই কুইন ভিক্টোরিয়া কার্জন, ক্লাইভ না কর্নওয়ালিস। এখানে বলা হচ্ছে যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের তৈরি করার যে কাজটা সেটা ডিলে করে দেওয়া হয়েছিল কার দ্বারা? লর্ড কার্জন এর দ্বারা। অপশন বি এটা সঠিক উত্তর হবে, কার্জন। ঠিক আছে। নাম্বার বিতে রাইট টি ফর ট্রু এন্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড অ্যান্ড পিক আউট আ সাপোর্টিং সেন্টেন্স অর ফ্রেজেস ইন ফেভার অফ ইউর আনসার। তো এখানে সঠিক উত্তরের পাশে টি লিখতে হবে এবং ভুল উত্তর হলে এফ লিখতে হবে এবং তার সপক্ষে স্টেটমেন্ট বা ফ্রেজ লিখতে হবে। ঠিক আছে, কেন ঠিক কেন ভুল। প্রশ্নের মান হচ্ছে 2 করে, দুটির জন্য 4 নম্বর। প্রথম নাম্বার 1 দেওয়া আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ওয়াজ বিল্ড আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া। অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আমাদের যে ভারতবর্ষ সেটা স্বাধীন হওয়ার পরে তৈরি হয়েছিল। এটা ভুল তথ্য, স্বাধীন হওয়ার আগেই তৈরি হয়েছিল। আমরা এটা লিখবো এফ এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। আমরা লিখবো, দেখো সাপোর্টিং স্টেটমেন্টে লিখছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। এরপরের যে অংশটুকু রয়েছে সবটা আমরা লিখছি না, মাঝে ডট ডট দিয়েছি। ওয়াজ বিল্ট বিটুইন 1906 to 6 and 1921। অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কিন্তু 1906 থেকে 1921 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছিল, তখন কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়নি। ঠিক আছে। এরপর নাম্বার 2, দ্য মনুমেন্ট ইজ আ ট্যুরিস্ট অ্যাট্রাকশন ইন কলকাতা। এই যে মনুমেন্টটা কিন্তু একটা ট্যুরিস্টদের একটা অ্যাট্রাকশন বা দর্শনার্থীদের একটা আকর্ষণীয় একটা জিনিস। ঠিক আছে, কলকাতায়। এটা সঠিক, তো আমরা টি লিখলাম এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখছি। দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ ওয়ান অফ দ্য টপ মোস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন ইন কলকাতা টুডে। নাম্বার সিতে ফাইন্ড আউট আ সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফ্রি ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। যে প্যাসেজটা আমরা পড়লাম সেখানে সেখানে একটা আমাদের সিনোনিম বা শব্দার্থ রয়েছে ফ্রি। এই ফ্রি শব্দটার একটা অর্থ, অন্য একটা অর্থ রয়েছে যেটা আমাদের প্যাসেজের মধ্যে রয়েছে, সেখান থেকে খুঁজে বের করে লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নের মানে 2 নম্বর দেওয়া আছে। তো সেটা হচ্ছে ওপেন। ফ্রি মানে হচ্ছে মুক্ত, এখানে ওপেন মানে হচ্ছে কিন্তু মুক্ত। ঠিক আছে। এরপর তোমাদের যেটা রয়েছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে নাম্বার 4 দেওয়া আছে ডু অ্যাজ ডিরেক্টেড। নির্দেশ অনুসারে কাজ করতে হবে। 1 × 6 = 6। 1 নম্বর দেখে হি ইজ টু উইক টু ওয়াক। অর্থাৎ সে এতটাই উইক মানে কি দুর্বল, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। টার্ন ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে, কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হবে। কীভাবে লিখবে এটা? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। 2 নম্বর হচ্ছে আই স হিম প্লেইং। আমি তাকে খেলতে দেখেছিলাম। চেঞ্জ দ্য ভয়েস। এটার ভয়েস চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো আই স হিম প্লেইং, তো এখানে ভয়েস চেঞ্জ করতে হবে কীভাবে? অবজেক্টটাকে সাবজেক্টটাকে অবজেক্টে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এখানে অবজেক্ট হচ্ছে হিম, তো আমরা হি লিখবো। তো এখানে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে, তো ওয়াজ হবে। তো হি ওয়াজ, এখানে ভার্ব হচ্ছে সি ভার্ব, সি এটা সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম লিখতে হবে, তো সিন হবে। তো হি ওয়াজ সিন প্লেইং বাই মি। ঠিক আছে, অর্থাৎ তাকে আমার দ্বারা খেলতে দেখা হয়েছিল, এরকম হচ্ছে এটার বাংলা অর্থ। নাম্বার 3, আই সেড টু মাই মাদার। আমি আমার মাকে বললাম ডিড ইউ সি মাই বুক। তুমি কি আমার বইটা দেখেছো? এখানে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এটাকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। তো আমরা কীভাবে লিখবো? আই আস্কড মাই মাদার। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম ইফ সি হ্যাড সিন মাই বুক। যে তিনি আমার বইটা দেখেছেন কিনা। ওকে, তো এখানে দেখো আমরা এই যে অংশটা, এই অংশটা পাস্ট ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে, তো তার জন্য আমাদের এটা পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। ঠিক আছে, হি হ্যাড সিন, এখানে পাস্ট পারফেক্ট টেন্সের কিন্তু লেখা হচ্ছে। 4 নম্বর দাগে সি ওয়াজ অনেস্ট অ্যান্ড রিটার্নড দ্য ব্যাগ ফুল অফ মানি। অর্থাৎ সে ছিল সৎ এবং সে টাকা ভর্তি ব্যাগটা ফেরত দিয়ে দিল। ওকে, টার্ন ইনটু আ সিম্পল সেন্টেন্স। এটাকে সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। আমরা লিখছি বিং অনেস্ট হি রিটার্নড দ্য ব্যাগ ফুল অফ মানি। অর্থাৎ সততার সঙ্গে সে টাকা ভর্তি ব্যাগটা ফেরত দিয়ে দিল। 5 নম্বর দাগে দ্য বয় ডিড নট ওবে হিজ প্যারেন্টস। অর্থাৎ ছেলেটি তার বাবা মাকে মেনে চলে না। এটা বলা হচ্ছে চেঞ্জ ইট ইনটু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবাচক
সেন্টেন্সে লিখতে হবে। এটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স লেখা আছে নাবোধক সেন্টেন্সে, যেটা আমরা কীভাবে লিখবো, দ্য বয় ডিসওবেড হিজ প্যারেন্টস। এখানে ডিসওবেড মানে হচ্ছে অমান্য করা, ছেলেটি তার বাবা মাকে অমান্য করে, ঠিক আছে, এটা হ্যাঁবাচক হয়ে গেল বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে গেল। এবার হচ্ছে 6 নম্বর দাগে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, চেঞ্জ দ্য ভয়েস, এটাকে ভয়েস চেঞ্জ করে লিখতে হবে। আমরা লিখছি দেখো, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এরপরের প্রশ্ন নাম্বার বিতে, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ সুটেবল ফ্রেজাল ভার্বস। ওকে, এখানে এই যে ফ্রেজাল ভার্বগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে, এখানে এই আন্ডারলাইন করা যে শব্দ বা ভার্ব, এই ভার্বগুলোকে উঠিয়ে দিয়ে এখান থেকে ফ্রেজাল ভার্ব লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, 2 দুগুণে 4 নম্বর দেওয়া আছে দুটি প্রশ্নের জন্য। এখানে প্রথমটা কি দেওয়া আছে, নাম্বার 1-এ মাই আঙ্কেল রিকভার্ড কুইকলি ফ্রম ইলনেস, অর্থাৎ আমার কাকা ইলনেস মানে কি অসুস্থতা কাটিয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলো আর কি, ঠিক আছে। ওকে, তো রিকভার্ড মানে হচ্ছে সুস্থ হয়ে ওঠা। তো এখানে কোনটা রিকভার্ডের মানে সেটা আমাদের লিখতে হবে। তো কাম অ্যারাউন্ড এখানে দেওয়া রয়েছে, কাম অ্যারাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা বা সুস্থ হয়ে ওঠা। তো এখানে যেহেতু এটা পাস্ট টেন্সে দেওয়া আছে, যেটাকে আমাদের এখানে পাস্ট টেন্সে লিখতে হবে, কেম অ্যারাউন্ড লিখতে হবে, ঠিক আছে, কাম অ্যারাউন্ড লিখলে হবে না, এটা হবে কেম অ্যারাউন্ড মানে আরোগ্য লাভ করা বা সুস্থ হয়ে ওঠা। 2 নম্বর হচ্ছে ডোন্ট এভার হেট আদার্স, অর্থাৎ অন্যকে ঘৃণা করো না। তো এখানে হেট মানে হচ্ছে ঘৃণা করা, তো ঘৃণা করার এখানে ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক ডাউন আপন, অর্থাৎ ডোন্ট এভার লুক ডাউন আপন আদার্স, অন্যকে ঘৃণা করো না। নেক্সট প্রশ্ন হচ্ছে সেকশন সি রাইটিং স্কিল। এখানে দেওয়া আছে রাইটিং স্কিলে 5 নম্বর দেখেন, রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন আ রোড অ্যাক্সিডেন্ট উইদিন 100 ওয়ার্ডস, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। প্রশ্নের মান হচ্ছে 10 নম্বর। তো এখানে একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে একটা রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে 100টা শব্দের মধ্যে। এখানে কিছু হিন্টস দেওয়া আছে, এই হিন্টসগুলোকে কাজে লাগিয়ে লিখতে হবে। এখানে দেওয়া আছে ব্রেক ফেলার অফ আ বাস, অর্থাৎ একটা বাসের ব্রেক ফেল হয়ে গিয়েছিল। কোলাইডেড উইথ আ ট্রাক, একটা ট্রাকের সঙ্গে সে ধাক্কা লাগিয়েছিল, ঠিক আছে। 5 ইনজুরেড ইনক্লুডিং আ চাইল্ড অ্যান্ড আ ওমেন, এবং 5 জন সেখানে ইনজুরেড হয়েছিল, তার মধ্যে একজন চাইল্ড শিশু এবং একটা মহিলা ছিল। ইনজুরেড সেন্ট টু হসপিটাল, যারা আহত হয়েছিল তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। রিলিজড উইথ ফার্স্ট এড, অর্থাৎ প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। ট্রাফিক ডিসরাপ্টেড, অর্থাৎ ট্রাফিক বিপর্যস্ত হয়ে পড়েছিল। পুলিশ ইন্টারভেন্ট, ঠিক আছে, পুলিশ এটাতে হস্তক্ষেপ করেছিল। ওকে, নর্মালসি রিস্টোর, তারপরে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছিল আর কি, ঠিক আছে। তো এইগুলোর সাহায্যে লিখতে হবে। তো দেখো আমরা লিখছি এভাবে, প্রথমে আমরা একটা হেডিং লিখছি, ব্রেক ফেলার বাস কোলাইডস উইথ আ ট্রাক, অর্থাৎ একটা বাসের মানে ব্রেক ফেলার একটা বাস একটা ট্রাকের সঙ্গে ধাক্কা মারলো আর কি। তারপর দেখো কলকাতা এপ্রিল 24, 2025 বাই আ স্টাফ রিপোর্টার, এটুকু আমাদের লিখতে হবে। নেক্সট দেখো আমরা লিখছি অ্যাটলিস্ট 5 পার্সনস ইনক্লুডিং আ চাইল্ড অ্যান্ড আ ওমেন ওয়ার ইনজুরেড হোয়েন আ মিনি বাস কোলাইডেড উইথ আ ট্রাক, অর্থাৎ অ্যাটলিস্ট 5 জন লোক, ঠিক আছে, এবং তার মধ্যে একটা শিশু এবং একটা ওমেন একটা মহিলা ছিল, তারা ইনজুরেড হয়েছে যখন একটা মিনি বাস একটা ট্রাকের সঙ্গে ধাক্কা মেরেছিল। দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস অ্যাট সিনথি মোড় অ্যাট অ্যারাউন্ড 10:30 AM। ওকে, এই যে বাসটা, এই যে অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল, সিনথি মোড়ে সকাল 10:30টার সময়, ঠিক আছে। এখানে টাইম এবং প্লেসটা কিন্তু দেওয়া নাই, আমাদের যেখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল সেখানে, ঠিক আছে, দেওয়া থাকলে এগুলো তোমরা কিন্তু সেটাই লিখবে। ওকে, নিয়ার সিনথি মোড় দ্য ড্রাইভার লস্ট কন্ট্রোল ওভার দ্য ব্রেক, অর্থাৎ সিনথি মোড়ে বাসের যে ড্রাইভার সেটা ব্রেকের যে কন্ট্রোল সেটা হারিয়ে ফেলেছিল। অ্যান্ড দ্য বাস কোলাইডেড উইথ এ ট্রাক, এবং উইথ এ ট্রাক কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, অর্থাৎ বিপরীত দিক থেকে আসা একটা লরির সঙ্গে বাসটা ধাক্কা মেরেছিল। লোকাল পিপল রাস্ট টু দ্য স্পট, যে স্থানীয় লোক যারা ছিল তারা ছুটে সেইখানে জায়গাটাকে গিয়েছিল যেখানে ধাক্কা লেগেছিল আর কি, অ্যাক্সিডেন্টটা হয়েছিল। অ্যান্ড রেস্কিউড দ্য প্যাসেঞ্জার্স, এবং সেখানে যে প্যাসেঞ্জার ছিল যাত্রী তাদেরকে রক্ষা করেছিল, উদ্ধার করেছিল। পুলিশ রিচড দ্য স্পট কুইকলি, সেখানে তাড়াতাড়ি পুলিশ চলে এসেছিলো। অ্যান্ড কন্ট্রোলড দ্য হোল সিচুয়েশান, এবং সমস্ত যে ব্যাপারটা সেটা তারা কন্ট্রোলের মধ্যে এনেছিল। দ্য ইনজুর্ড পার্সনস ওয়্যার টেকেন টু দ্য নিয়ারেস্ট হসপিটাল, আহত পার্সনদের যে নিয়ারেস্ট হসপিটাল রয়েছে, কাছাকাছি হসপিটাল, সেখানে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। দে ওয়্যার রিলিজড আফটার ফার্স্ট এড, প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হলো। ডিউ টু
due to the collision traffic got disrupted but normalcy was restored within an hour। অর্থাৎ এই যে ধাক্কাটা, এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তার ফলে ট্রাফিক ব্যবস্থা যেটা সেটা বিপর্যস্ত হয়ে পড়েছিল, ঠিক আছে, কিন্তু 1 ঘন্টার মধ্যেই আবার সব কিছু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিল। ঠিক আছে, এরকমভাবে আমরা কিন্তু লিখলাম। তো দেখো আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা সেকেন্ড ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের একটা আমরা এখানে কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম, সেই সঙ্গে সিলেবাস এবং নাম্বার বিভাজন সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। ওকে, এই যে কোশ্চেন আনসারগুলো আমরা আলোচনা করলাম, সমস্ত কোশ্চেন আনসারগুলো অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। সেই সঙ্গে তোমাদের 4টি লেসন কিন্তু রয়েছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে, সেই 4টি লেসন অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু পড়বে। লেসনগুলির যে ভিডিও তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে কিন্তু সেগুলো দেখে নিতে পারো। আর এর প্রশ্নোত্তর পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। অ্যাপের মধ্যে কিন্তু পেড কোর্সের মধ্যে এগুলো আমাদের দেওয়া থাকবে, এই সমস্ত ভিডিও এবং পিডিএফ, সেখানে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন, এই সব কিছুর ভিডিও আর পিডিএফ কিন্তু অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। ঠিক আছে, যদি তোমরা আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে লাইক করবে। ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত লিখে জানাবে। তো চলো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।